বেগুনখোলা গ্রামের মহাজন জনার্দন চৌধুরীর বাড়িতে ডাকাত পড়েছে। সে ডাকাত নয়, একেবারে শিঙে ডাকাত। জমিদার আর মহাজনেরা বলেন সাক্ষাৎ শনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাঁদরেল অফিসারেরা বছরের পর বছর চেষ্টা করেও তাকে ধরতে পারেননি। গত কয়েকদিন প্রবল বৃষ্টি হয়েছে, বন্যার মতো অবস্থা প্রায়। তবে আজ বৃষ্টি খানিকটা কম। এরই মধ্যে ডাকাত আসবে মহাজন ভাবতেই পারেননি। সবাই ভয়ে কুঁকড়ে আছে। কয়েকজন চাকর পালিয়ে গিয়েছে সুযোগ পেয়ে। কিন্তু বাড়ির চারিদিকেই ডাকাত। বাবুরা কোথা দিয়ে পালাবেন? জনার্দনের বড় ছেলে নিশিকান্ত একটা বন্দুক নিয়ে ছাদে উঠেছিলেন। যদি আগ্নেয়াস্ত্র দেখে ডাকাতেরা পালায়, কিন্তু গুলি চালানোর আগেই তার হাতে একটা লাঠির আঘাত পড়ল। বন্দুক পড়ে গেল হাত থেকে, আর নিশিকান্ত চিৎকার করে অজ্ঞান। কয়েকজন ডাকাত ছাদে উঠে পড়েছে। সিনে ডাকাত নিচে দাঁড়িয়ে আছেন। মোষের মতো বলশালী তার দেহ, লম্বা চওড়া এবং কালো, উস্কো খুস্কো চুল, তাগড়াই গোঁফ দুদিকে কান পর্যন্ত চলে গেছে। ডান হাতে চকচকে বাঁশের লাঠি। রাত্রিবেলা তাকে মশালের আলোয় দেখলেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। বাজখাই গলায় সিনে ডাকাত হুঙ্কার দেয়, মহাজনকে বের করে বার, বেঁধে নিয়ে আয়। জনার্দন মহাজন, তার স্ত্রী মানময়ী এবং ছোট ছেলে দিবাকর শোয়ার ঘরে লুকিয়েছিলেন। ডাকাতেরা বারবার চিৎকার করতে লাগলো, কিন্তু তারা কিছুতেই বেরোবেন না। মানময়ীর হাতে রয়েছে পারিবারিক সোনার বাল গোপাল মূর্তি। দরজা ভেঙে ডাকাতেরা ভেতরে ঢুকলো। জনার্দনকে টেনে হিঁচড়ে নিয়ে এলো উঠোনে। কিন্তু মহাজনের স্ত্রী, ছোট ছেলে এবং বাল গোপালের মূর্তিকে ছুঁল না কেউ। সিনে ডাকাতের নির্দেশ আছে, কোনো মহিলার গায়ে হাত দেওয়া যাবে না। ঠাকুর দেবতার মূর্তি লুট করা হবে না। জনার্দনের স্ত্রীকে এক ডাকাত চিৎকার করে বলল, সিন্ধুকের চাবিটা দিন। মানময়ী কথা না বাড়িয়ে চাবি দিয়ে দিলেন। এতে যদি স্বামীর জীবন বাঁচে। ডাকাতেরা সিন্ধুক থেকে সোনা দানা গয়না গাটি ঝোলায় পুড়তে লাগলো। উঠোনে জনার্দন চৌধুরীকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। সিনে ডাকাত হুঙ্কার দেন, খাতাপত্র কোথায় আছে? জনার্দন কোনো উত্তর দেয় না। ডাকাতেরা বাড়ি ময় খোঁজাখুঁজি করে দুটো মাত্র খাতা পেয়েছে। সিনে ডাকাত বললেন, এই আমার খাড়াটা দে তো। এক ডাকাত একটা বিকট খড়গ নিয়ে আসে। সিনে ডাকাত লাঠি একজনের হাতে দিয়ে খাঁড়াটা তুলে নেন। আবার বলে, কাগজপত্র কোথায় আছে বল, নইলে গলা কাটবো। মহাজন ঠিক করেই রেখেছেন, চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না। সিনে ডাকাত এক কোপে জনার্দনের গলা কেটে ফেলে। মাথা ছিটকে পড়ে উঠোনের কোণে। ফিঙ্কি দিয়ে বেরোতে থাকে রক্তের অবিরাম ধারা। এখন বর্ষাকাল, চারিদিকে এমনি কাদা, তার মধ্যে এক গাদা রক্ত পড়ে বিভৎস লাগছে। জনার্দন চৌধুরীর স্ত্রী চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, আমার সব শেষ হয়ে গেল। কাগজগুলো দিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? সিনে ডাকাত তার কাছে গিয়ে বললেন, মা, আপনি এবার কাগজপত্র সব দিন। মানময়ী এদিক ওদিক তাকান। তারপর চুপচাপ উঠে চলে গেলেন বাড়ির মন্দিরে। ঠাকুরের আসনের তলা থেকে একটা পুঁটুলি বের করে তুলে দেন সিনে ডাকাতের হাতে। সিনে ডাকাত পুঁটুলি খুলে বের করেন অনেক খাতাপত্র এবং দলিল দস্তাবেজ। তিনি জোর গলায় বলেন, চাষিরা এই রক্তচোষার কাছ থেকে চড়া সুদে ধার নিতে বাধ্য হয়েছিল জমিদারের অত্যাচারে। আর আজ এই শয়তান তাদের জমি ভিটে মাটি সব কবজা করে নিয়েছে। এগুলো সব ফেরত দিতে হবে চাষিদের। তিনি পুঁটুলিটা দিলেন এক ডাকাতের হাতে। আবার বললেন, মা, এবার আপনার স্বামীর চোখে মুখে জল দিন। অজ্ঞান হয়ে গেছে, জেগে উঠবে। মহাজনের স্ত্রী দেখেন কোনো রক্তই নেই উঠোনে। জনার্দন চৌধুরীর মাথা কাটাও যায়নি। তিনি এক কোণে পড়ে আছেন সংজ্ঞাহীন অবস্থায়। ভদ্রমহিলা একটা ঘটি নিয়ে গিয়ে চোখে মুখে জল ছেটাতে লাগলেন। ধীরে ধীরে উঠে বসেন জনার্দন চৌধুরী। দিব্যি ঠিক আছেন। বললেন, এই কি গিন্নি, তুমিও কি মরে গেলে নাকি? তোমারও মাথা কেটে ফেলেছে? অলক্ষণে কথা বলবেন নি,
আপনি বেঁচে আছেন, মরেননি, আপনার মাথাও কেউ কাটেনি। জনার্দন চৌধুরী নিজের গলায় হাত দিয়ে দেখেন সত্যি মাথা আগের জায়গাতেই আছে। ভয়ে ভয়ে তিনি উঠে দাঁড়ান। বাড়িতে কোনো ডাকাত আর নেই। এতক্ষণ কি স্বপ্ন দেখছিলেন? মহাজন গিন্নিও উঠে দাঁড়ান। তিনিও বুঝতে পারলেন না কি হচ্ছে। ঝি চাকরেরা এতক্ষণ জড়ো সড়ো হয়ে লুকিয়েছিল, তারাও এলো উঠোনে। জনার্দন এবং তার স্ত্রীকে নিয়ে গেল ঘরে। নিশিকান্তকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হলো ছাদ থেকে। চোখে মুখে জল দেওয়ার পরও জ্ঞান ফিরল না তার। প্রবল জ্বর এসছে নিশিকান্ত। মানময়ী বললেন, হ্যাঁ গা, ডাকাত কি সত্যিই এসেছিল? আমার যেন কেমন সব গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ গো গিন্নিমা, সত্যি এই ছিল চীনে ডাকাত, বিভ্রম বিদ্যা জানে। আমি লোকজনের কাছ থেকে শুনেছি গো। মানময়ী অবাক হন। দেখলেন না গিন্নিমা, বাবুর গলা কেটে দু ভাগ করে দিলা, ধর মুন্ডু আলাদা হলো, কত রক্ত গড়ালো, কিন্তু বাবু আবার বেঁচে উঠলেন। আসলে ডাকাত মাথা কাটে নাই গো, ভেলকি ডাকাত ছিল গো, ভেলকি। পরের দিন সকালে দেখা যায় বাড়ির সদর দরজার পাশে আরবি অক্ষরে শিন লেখা আছে, তাও আবার সিঁদুর দিয়ে। গ্রামবাসীরা জড়ো হয়ে দেখছে, তারা বলা বলি করছে শিনে ডাকাত যেখানেই নাকি ডাকাতি করতে যায় এই চিহ্ন লিখে রাখে প্রমাণ হিসেবে। তখনও গ্রামগঞ্জে পুলিশের ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি। হয় জমিদারের কাছে বলতে হবে অথবা কোম্পানির ফৌজদারের কাছে নালিশ জানাতে হবে। তারা কেউই শিনে ডাকাতকে ধরতে পারবে না। মহাজনের তাই হাত কামড়ানো ছাড়া উপায় নেই। জনার্দন চৌধুরীর থেকে ঋণ নিয়ে যেসব কৃষক ভিটেমাটি কিংবা জমি খুইয়েছিলেন তারা এখন নিশ্চিন্ত। তারা ভালো করেই জানেন শিনে ডাকাতের লোকেরা এসে দলিলপত্র তাদের ফিরিয়ে দিয়ে যাবেন। তাদের ওপর ফের জুলুম করার সাহস মহাজনের আর হবে না। শিনে ডাকাত থাকেন বজ্রবনে, তার সাগরেদরাও এখানে বসবাস করে। গভীর এই জঙ্গলে ইংরেজ কোম্পানির সেনাবাহিনীও ঢুকতে সাহস পায় না। জমিদারের পাইক বরকন্দাজরা তো বজ্রবনের নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। এখানে সবার জন্য একসঙ্গে রান্না হয়, একই খাবার খায় সবাই। শিনে ডাকাতের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা নেই। পোড়া মাটির কালী মন্দির রয়েছে জঙ্গলে। সমস্ত খাবার দেবীকে উৎসর্গ করা হয়। তারপর প্রসাদ পায় সব ডাকাত এবং তাদের পরিবার। জঙ্গলে থাকলে শিনে ডাকাত নিজেই কালী পুজো করেন প্রত্যেক দিন। তিনি অনুপস্থিত থাকলে ডাকাতদের কেউ একজন পুজো করে অথবা তাদের পরিবারের কোনো সদস্যকে পুজো করবার দায়িত্ব দেওয়া হয়। আলাদা কোনো পুরোহিত নেই এই মন্দিরে। সেদিন দুপুরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই শিনে ডাকাত পুজো সারলেন মন্দিরে। সামনে খড় বিচুলি দিয়ে নাট মন্দির করা আছে। খাওয়া দাওয়ার আয়োজন হয় সেখানেই। পুজো শেষ হলে সবাই খেতে বসে। সেদিন খেতে খেতে শিনে ডাকাত বললেন, মহাজনের বাড়ি থেকে চাষিদের দলিলপত্র যেগুলো আনা হয়েছে সেগুলো বর্ষাকালে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। বৃষ্টিতে নিয়ে বেরোলে ভিজে নষ্ট হতে পারে। কাল রাতে অনেক কসরত করে জলের হাত থেকে বাঁচানো গেছে। বর্ষার পর অবশ্যই যেন মনে করে চাষিদের দিয়ে আসা হয়। শিবু ডাকাত বলল, তাই হবে সর্দার, আপনি একদম চিন্তা করবেন না। শরতের মেঘ দেখা দিলে আমি নিজে গিয়ে মাঝরাতে চাষিদের বাড়ি বাড়ি দিয়ে আসবো। খাওয়ার পর ডাকাতেরা ফিরে গেছে যে যার ঘরে। কেউ একটু তামাক খাচ্ছে, কেউ একটু অল্প গড়িয়ে নিচ্ছে। একজন পাহারাদার পাহারা দিচ্ছে ঘরের বাইরে। সজাগ থাকতে হয় তাদের সর্বদা। আশেপাশে টহল দিতে হয়। জঙ্গলের মধ্যে পাহারা দেওয়ার সময় শিবু ডাকাত দেখতে পেল অচেনা দুজন বৃদ্ধ এবং দুজন যুবক ছেলে ঘোরাঘুরি করছে একটু দূরে। সে লুকিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। কিছুক্ষণ নজর রেখে বুঝল এরা জমিদার বা কোম্পানির লোক নয়,
নেহাতি নিরীহ মানুষ অসহায়ভাবে কিছু একটা খুঁজছে। শিবু ডাকাত গিয়ে তাদের জিজ্ঞাসা করল, এই যে আপনারা কারা? এই ঘোর বর্ষায় গভীর জঙ্গলে কি করছেন? পথ হারিয়ে ফেলেছেন নাকি? একজন বৃদ্ধ লোক বললেন, না বাবা, আমরা সিনে ডাকাতের খোঁজে এসেছি। শুনেছি তিনি এখানেই থাকেন। তা তাঁর সঙ্গে কি দরকার? কোন জমিদার পাঠিয়েছে আপনাদের? কোনো জমিদার পাঠায়নি বাবা, আমরা এসেছি অনেক দূরের গ্রাম হুতুমকালি থেকে। সিনে ডাকাতের সঙ্গে একবার দেখা করতে চাই। কি ব্যাপারে কথা বলতে চান? ভুতুরে ব্যাপার বাবা, এ আমরা 4-5টা গ্রামের মানুষ একেবারে তটস্থ হয়ে আছি। ভুতুরে ব্যাপার? আচ্ছা, আপনাদের নিয়ে যাচ্ছি, আপনাদের চোখ আর হাত বাঁধতে হবে। ঠিক আছে বাবা, ডাকাতদের ভয় পাই না, তারা গরিব মানুষের কোনো ক্ষতি করবেনি। কিন্তু এই জঙ্গলে প্রচুর সাপ, তাদের গায়ে পাড়িয়ে দিলে সবল মারবে তো। আমি ধরে নিয়ে যাব, কোনো ভয় নেই আপনাদের। শিবু আশপাশ থেকে কিছু লতা পাতা ছিঁড়ে 4 জনের চোখ এবং হাত বেঁধে দেয়। তারপর জঙ্গলের রাস্তায় ঘুরিয়ে পেঁচিয়ে তাদের নিয়ে যায় ডাকাতের ডেরায়। ডেরায় গিয়ে চোখ হাতের বাঁধন খুলে দেয় সে। তারপর বলে, আগে মা কালীর প্রসাদ খাবেন, চলুন, তারপর একটু বিশ্রাম নিন। অনেক দূর থেকে আপনারা এসেছেন, সিনে ডাকাতও বিশ্রাম নিচ্ছেন, বিকেলে কথা হবে। বিকেলে সিনে ডাকাতের দাওয়ায় গিয়ে দেখা করল 4 জন। সবচেয়ে বয়স্ক লোকটি হাত জোর করে বললেন, আগে আমার নাম গোবিন্দ ঘোষ, এই লোকটি জীবন বিশ্বাস, আর জোয়ান 2 জন বলাই শিকদার আর সুবল মণ্ডল। আমরা হুতুমখালি গ্রামে থাকি। আপনারা বসুন, বলুন কি সমস্যা? বললেন সিনে ডাকাত। তারা মাটির দাওয়ায় বসলেন। গোবিন্দ ঘোষ বলতে থাকলেন, আগে আমরা 4 জনই এসেছি, আমাদের গ্রামের লোকই পাঠিয়েছে আমাদের। ওই কাউকে একা পাঠানোর সাহস হলো না, গ্রামের বাইরে বেরোলেই ঘাপটি মেরে আসে বিপদ। শিবু বলল, আপনারা কোনো ভুতুরে ব্যাপারে কথা বলতে এসেছেন, কিন্তু গ্রামগঞ্জে তো গাছে গাছে ভূত থাকে, এটা তো খুব সাধারণ ব্যাপার। ওই 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 দেখুন, ওই দূরে ওই বেলগাছটা দেখছেন তো, ওখানে থাকেন একজন ব্রহ্মদত্তী। সাঁঝবেলা গাছের তলায় গেলে আপনি একটা সুগন্ধ পাবেন। কিন্তু ভূতের ভয়ে আপনারা ডাকাতের ডেরায় চলে এলেন। আগে গরিব চাষি আমরা, ডাকাতকে ভয় পাইনি। আমাদের কি রয়েছে সেটা ডাকাত লুট করবে? তাছাড়া আপনি তো ভালো ডাকাত, শুনেছি আপনার ভয়ে জমিদার মহাজনরা কাঁপে, তাই আপনাকে গ্রামের সবাই শ্রদ্ধা করে। আমরা শুনেছি আপনার কি অলৌকিক শক্তি আছে, তাই বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে, বলে যান। আমাদের হুতুমখালি, পলাশপুকুর আর ওই কুড়াইলের 3টে গ্রামের মাঝখানে রয়েছে দেদার বিল। বিলের জল বর্ষাকালে এত বেড়ে যায়, এই গ্রামগুলির একটি থেকে অন্যটিতে যাতায়াতের পথ চলে যায় জলের তলায়। নৌকো করে দেদার বিল পার হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু এই দেদার বিলেই বাসা বিঁধছে এক অশরীরী প্রেতাত্মা। 3 গ্রামের লোক তাকে বিলে পেতনি বলেছেন। বহু বছর ধরে বিলের জল এবং আশেপাশে জঙ্গলে সে ঘুরি বেড়ায়। একের পরে এক মানুষ প্রাণ হারিয়েছে তার হাতে। শুধু 3টে গ্রাম না, প্রতিবেশী অন্য সব গ্রামেও ভয়ে ছড়িয়ে গিয়েছে। কিভাবে? গ্রামের লোকেরা বলে বিলে পেতনি এক পরমা সুন্দরী যুবতীর রূপ ধরে ঘুরে বেড়ায়। কখনো কখনো জঙ্গলে দেখা যায় তাকে, কখনো বা বিলির জলে সাঁতার কাটে। এরকমও শোনা গেছে কোন মাঝি জ্যোৎস্না রাতে একা নৌকো চালাচ্ছে দেদার বিলে, তখন রূপসী এক মেয়ে জল থেকে নৌকায় উঠি পড়ল।
তার কথাবার্তা রূপে মুগ্ধ হলো মাঝি। সেই সময় পেতনি এক সময় মাঝিকে মেরে ফেলল। সাধারণত পুরুষরাই বিলে পেতনির শিকার। অনেকে বলে সে নাকি সব সময় মানুষকে প্রাণে মারে না, কখনো কখনো মানুষকে প্রথমে আকর্ষণ করে, তারপর ভয় দেখিয়ে ছেড়ে দেয়। তখন পাগল হয়ে যায় সেই মানুষ, পাগল। আমাদের গ্রামেরই মদন নামের একটা ছেলে কত বছর পাগল হয়ে গিয়েছিল। সবাই বলে ও নাকি দুপুর বেলা পড়েছিল বিলে পেতনির খপ্পরে, একা একা জঙ্গলে গেছিল। হ্যাঁ, তারপর থেকে উন্মাদ হয়ে রাস্তার পাশে বসে একা একা কি সব বিড়বিড় করে। সিনে ডাকাত জিজ্ঞেস করেন, বিলে পেতনি কত বছর ধরে দেদার বিলে রয়েছে বলতে পারবেন? আমরা ছোটবেলা থেকে বিলে পেতনির গল্প শুনে আসছি। আমি খুব দুরন্ত ছিলাম। ঠাকুরদা ঠাকুরমা আমাকে বিলে পেতনির ভয়ে দেখিয়ে শান্ত করত। তখন বয়স্ক লোকরা বলতো কোড়াইলের জমিদার কান্তনারায়ণের ছেলে দর্পনারায়ণ ছিল অত্যন্ত কামুক। সে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে যুবতী মেয়েদের তুলে নিয়ে যেত। তখন মন্বন্তরের জমানা। পলাশপুকুর গ্রামের সুকুমারী নামে একটি মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের দিনই হানা দিয়ে দর্পনারায়ণ তাকে তুলে নিয়ে যায়। রাত্রির বেলা দেদার বিলে নৌকোর মধ্যে ধর্ষণ করে, তারপর মেয়েটিকে খুন করে মৃতদেহ বিলের জলে ভাসিয়ে দিয়ে চলে যায়। সেই থেকে সুকুমারীর আত্মা অতৃপ্ত হয়ে দেদার বিলে ঘুরে বেড়াচ্ছে। এটাও শুনেছি দর্পনারায়ণ কখনো জমিদার হতে পারেনি, তার আগেই তার মৃত্যু হয়েছিল। একদিন সকালে দেদার বিলের পাশে জঙ্গলে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। রটে যায় ওটা বিলে পেতনি সুকুমারীর ঘাস। দেদার বিল আর তার আশেপাশে কেউ একা গেলেই বিপদে পড়েছে, বিশেষ করে ছেলেরা। মেয়ে বউরাও কখনো কখনো বিলে পেতনির দেখা পেয়েছে, কিন্তু তাদের কিছু হয় না, তাদের কিচ্ছু হয় না। একা গেলে তাদের কেউ কেউ দেখে। এক সুন্দরী মেয়ে বিলের পাশে গাছের তলায় বসে কাঁদে, কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। কোমর পর্যন্ত জলে ডুবে এক ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে, নারী মূর্তি। এরকমও দেখা গেছে। মেয়ে বউদের ভয় দেখায় বিলে পেতনি, কিন্তু প্রাণে মেরে ফেলেনি কখনো। ওর সব থেকে বেশি রাগ পুরুষদের উপর, জোয়ান হোক বা বুড়ো। একা গেলে ধরবেই ধরবেই। বহু বছর ধরে আমরা একা বিলের দিকে যাই না, কিন্তু সবাইকে তো আটকে রাখা যায় না। তাছাড়া দেদার বিল আমাদের যাতায়াতের পথ ছিল। বিল পেরিয়েই আপনার কাছে এসেছি। জেলেরা মাছ ধরে বিল থেকে, মাঝরা নৌকা চালায়। একা থাকলে বিলে পেতনির খপ্পরে পড়ে যখন তখন। পেটের টানে কাজ করতে হয় তো তাদের। তাহলে এটা অনেক দিনের সমস্যা। আপনাদের গ্রামে বা কাছাকাছি কোনো ওঝা নেই? সে কিছু করতে পারছে না? জীবন বিশ্বাস তখন বললেন, আমাদের গ্রামে একজন ওঝা রয়েছে। সাপের বিষ তুলতে খুবই দক্ষ সে, কিন্তু ভূত পেতনি তাড়াতে চায় না। পলাশপুকুর গ্রামে একজন তান্ত্রিক ছিল, হারাধন তান্ত্রিক। কয়েক বছর আগে তাকে অনুরোধ করেছিলাম আমরা সবাই মিলে, যাতে সে বিল পেতনিকে তাড়িয়ে দেয়। প্রথমে সে রাজি হচ্ছিল না, তারপর জোরাজুরি করায় গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে জানা গেছে সে ছিল ভণ্ড। বুজরুকি দেখিয়ে এর থেকে লাউ, ওর থেকে চাল ডাল, তার থেকে গরুর দুধ এইসব আদায় করত। অনেক তান্ত্রিক এবং গুণিনের কাছে আমরা গেছি, কেউ বিলপেতনির কাছে যেতে রাজি হয়নি। আপনি হলেন শেষ ভরসা। শুনেছি আপনি ভূত, পিশাচ, দৈত্য, দানব কাউকে ভয় পান না। হ্যাঁ, এটা ঠিক। আমি কাউকে ভয় পাই না। ভয় জিনিসটা আমার রক্তে নেই। আপনাদের সাহায্য করতেও আমি রাজি। একবার বিলেপের দিকে নিজের চোখে দেখতে চাই। এর জন্য আমাকে যেতে হবে আপনাদের গ্রামে, কয়েকদিন থাকতেও হতে পারে। আপনারা জানেন নিশ্চয়ই জমিদারেরা আমার চরম শত্রু। তারা যদি কোনোভাবে জানতে পারে আমি আপনাদের গ্রামে গিয়েছি, তারা কিন্তু আপনাদের অত্যাচার করবে। আমার টিকি ওরা ছুঁতে পারবে না, কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। গোবিন্দ ঘোষ এবার মাথা চুলকাতে লাগলেন। সত্যিই তো এটা বড় সমস্যা। সুবোধ মণ্ডল এবার বলে ওঠেন, জমিদারদের লাঠির ভয়ে আমরা সারা জীবন বাঁচতে পারবো না। আপনাকে নিয়ে যাব আমরা, তাতে যা হবার হবে। ঠিক আছে,
আমি একটা উপায় ভেবে বের করছি। রাতটা আপনারা এখানে থাকুন, আগামীকাল সকালে আমি আর শিবু যাব আপনাদের সঙ্গে। পরের দিন খুব ভোরে কালী মন্দিরে প্রণাম করলেন সিনে ডাকাত, তারপর বেরিয়ে পড়লেন। সঙ্গে শিবু ডাকাতও যাচ্ছে, আর রয়েছে 4 জন গ্রামবাসী। জঙ্গল পেরোতেই সূর্য মাথার ওপরে চলে গেল। সামনে একটা নদী। শিবু ডাকাত সঙ্গে পুঁটুলি করে এনেছিল চিঁড়ে আর আম। নদীর জলে চিঁড়ে ভিজিয়ে আম দিয়ে খেলেন ওরা 6 জন। বৃদ্ধ দুজনের হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তবুও তারা চলছেন। সিনে ডাকাত জিজ্ঞেস করে, কত দূরে আপনাদের গ্রাম? জীবন বিশ্বাস উত্তর দেন, এখনো 10-12টা গ্রাম পেরোতে হবে, তারপর দেদার বিল। বিল পেরিয়ে আমাদের গ্রাম হুতমখালি। একটা কথা মাথায় রাখবেন, গ্রামে ঢুকে বলবেন সিনে ডাকাতের ডেরা আপনারা খুঁজে পাননি। জঙ্গলের মধ্যে ঘুরছিলেন, তখন একজন তান্ত্রিক বাবার সঙ্গে আপনাদের দেখা হয়। তিনি এক শিষ্যকে নিয়ে আপনাদের গ্রামে এসেছেন। এখন থেকে আমার নাম ভেলানন্দ ঠাকুর। কি নাম? ভেলানন্দ ঠাকুর। আর শিবুর নাম করালি দাস। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। শিবুর দিকে তাকিয়ে সিনে ডাকাত বলেন, এই, এবার থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি, আর আমি তোকে করালি বলে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। একটা গরুর গাড়ি আসতে দেখে সিনে ডাকাত তাকে থামালেন। বৃদ্ধ দুজনকে তুলে দিলেন তার উপর, বাকিরা যাবেন হেঁটে। 4-5টা গ্রাম পেরোনোর পর আবার বৃষ্টি নামল। একটা চণ্ডীমণ্ডপে দাঁড়াতে হলো সবাইকে। গরুর গাড়ি রাখা হলো গাছের তলায়। বৃষ্টি থামলে আবার পথ চলা। অবশেষে পলাশ পুকুর এলো। দেদার বিলের পাশে কয়েকজন মাঝি একসঙ্গে বসেছিল। গোবিন্দ ঘোষ বললেন, এখানে কোনো মাঝি একা থাকে না। তাদের নিয়ে এক মাঝি নৌকায় ওঠেন। হুতুমখালি পৌঁছাতে বিকেল হয়ে যায়। গোবিন্দ ঘোষ নিজের বাড়িতেই দুজনের থাকার ব্যবস্থা করলেন। দূর থেকে তান্ত্রিক বাবা এসছেন এ খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। কত লোকজন ভিড় করতে থাকে সন্ধ্যাবেলায়। গোবিন্দ ঘোষ সবাইকে বলেন, শোনো, এখন বাবা খুব ক্লান্ত, আমিও পরিশ্রান্ত। কাল সকালে তিনি সবার সঙ্গে দেখা করবেন, কেমন? মুষলধারে বৃষ্টি শুরু হওয়াতে আরো সুবিধা হলো। আর কেউ দেখা করতে এলো না। গোবিন্দের স্ত্রী অনন্যা দেবী সবাইকে খেতে দিলেন, ভাত, ডাল, তরিতরকারি ইত্যাদি। খাওয়া দাওয়ার পর গোবিন্দ নিজে হুঁকো সেজে দেন সিনে ডাকাতকে। হুঁকো টানতে টানতে সিনে ডাকাত বললেন, বৃষ্টি থেমেছে বোধহয় বাইরে। হ্যাঁ বাবা, এখন বৃষ্টি হচ্ছেনি। চলুন একটু বাইরে গিয়ে দেখি। চল করালি। সিনে ডাকাত বেরোলেন বাড়ির বাইরে। আকাশে মেঘ নেই, বরং চাঁদের আলো দেখা দিয়েছে। বাহ, আহ, ভেজা গাছের পাতায় উজ্জ্বল চাঁদের আলো কেমন চকচক করছে। হ্যাঁ বাবা, আজ পূর্ণিমা। স্বর্গীয় পরিবেশ। আমি একটু বিলের ওদিক থেকে ঘুরে আসি। এখন যাবেন? এখন যাব, আর একাই যাব। করালি থাকবে আপনাদের বাড়িতে। আমি চলি না আপনাদের সাথে? যা বলছি সেটাই কর। ঠিক আছে। মুখ কাঁচুমাচু করে ভেতরে ঢুকে যায় শিবু। গোবিন্দ তাকে অনুসরণ করে। সিনে ডাকাত আজ লাঠি নেননি, হেঁটেই চলে যান গ্রামের রাস্তা দিয়ে। এখন লোক নেই, একে যখন তখন বৃষ্টি নামছে, তার ওপর বিলপেতনির ভয়। লোকজন অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তিনি হাঁটতে হাঁটতে চলে এলেন বিলের ধারে। পূর্ণিমার জ্যোৎস্নায় কেমন অপার্থিব হয়ে উঠেছে জায়গাটা। সিনে ডাকাত ভাবেন, এমন সৌন্দর্য চিরকালের জন্য থেকে গেলে কত ভালো হতো। তিনি বিলের ঘাটে এসে বসলেন, প্রকৃতির মায়াবী দৃশ্য উপভোগ করছেন। এই সময়ে মৃদু নারী কণ্ঠের গান তিনি শুনতে পান। অনেক দূর থেকে ভেসে আসছে ওই গান। কেউ গাইছে যেন খুব উদাসী গলায়, সুমধুর কণ্ঠস্বর এই মাতাল করা পরিবেশের সঙ্গে খুব মানিয়ে যায়। সব কিছুর সাজুজ্যে মুগ্ধ হন সিনে ডাকাত। ভাবেন, এই গান যেন শেষ না হয়,
জ্যোৎস্না যেন ফুরিয়ে না যায়, সূর্য যেন আর না ওঠে। এখানেই তিনি অনন্তকাল পাথরের মূর্তির মতো বসে থাকবেন। গানের আওয়াজ কাছে আসছে ক্রমশ, আশ্চর্য সম্মোহনী শক্তি ওই গলার স্বরে। সিনে ডাকাতের মনে হলো পাথরের মূর্তি হয়ে বসে থাকা যথেষ্ট কষ্টকর হয়ে উঠেছে। যেতে হবে এবার তাকে জঙ্গলের দিকে। এমন সুরেলা কণ্ঠের অধিকারিণীকে না দেখলেই নয়। তিনি উঠে পড়লেন, মন্ত্রমুগ্ধর মতো চলছেন গানের আওয়াজ লক্ষ্য করে, যেন হুঁশ নেই আর। বিলের পাশ দিয়ে হেঁটে তিনি জঙ্গলে ঢুকলেন। এই তো গান অনেক কাছ থেকে শোনা যাচ্ছে। ধীরে ধীরে এগোতে থাকেন সিনে ডাকাত। আরো কিছুটা চলার পর গানটা হঠাৎ বন্ধ হয়ে যায়। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সিনে ডাকাত ঝোপ পেরিয়ে কাউকে দেখতে পান না। আবার গান শুরু হয়েছে বিলের দিক থেকে। সিনে ডাকাত যেন থমকে যান, স্থির হয়ে দাঁড়িয়ে গানটা শুনতে থাকেন। হাঁটার কোনো ইচ্ছে আর তার নেই, চোখ ঘুমে জুড়িয়ে আসছে তার। তখনই সিনে ডাকাত দেখেন বিলের কাছাকাছি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে একটা অবয়ব। ফোঁটা ফোঁটা জল পড়ছে গাছ থেকে। চাঁদের আলোয় সেগুলো চকচকিয়ে কেমন অপার্থিব হয়ে উঠেছে। তারই মধ্যে দেখতে পান এক অস্পষ্ট ছায়া মূর্তি। সজাগ হয়ে যান সিনে ডাকাত, ঠিক করেন তাকে বিলের ধারে ফিরতে হবে। এখানে থাকলে আর চলবে না। বিলের দিকে চলেছেন, আবার পেছনে জঙ্গলের মধ্যে গান শুরু হয়, আর সুমধুর হাসির শব্দ, কোন যুবতী মেয়ের উদার হাসি, সবকিছু ভুলিয়ে দেওয়া সে কোমল হাসি। সিনে ডাকাত এবার থমকে দাঁড়ান, পেছনে তাকাবেন না ঠিক করেন, চলতে থাকেন। ফের পৌঁছালেন বিলের পাশে। বিলের জলের ঝাপটা মারেন নিজের মুখমণ্ডলে। এখন আর গান নেই, অদৃশ্য হাসির শব্দ খুব কাছ থেকে শোনা যাচ্ছে। এদিক ওদিক তাকাবেন না ঠিক করে। চাঁদের আশেপাশে কালো মেঘ জমেছে, একটু পরেই ঢেকে যাবে হয়তো। আবার বনের দিক থেকে ভেসে আসে মন ভোলানো হাসির শব্দ। কি গো, আসবে না আমার কাছে? রাগ করেছো? এই ডাক এড়িয়ে যাওয়া খুব মুশকিল। সিনে ডাকাত তবুও অনড়। প্রথমে এই মনোময় প্রকৃতির শোভায় তিনি উতলা হয়ে গিয়েছিলেন, এখন সামলে নিয়েছেন অনেকটাই। কিছুক্ষণ আবার চুপ। তারপর চাঁদের আলোয় দেখেন বিলের জলে এক অপরূপ সুন্দরী মেয়ে সাঁতার কাটছে। তার এক হাতে পদ্ম ফুল, আশেপাশে পদ্ম পাতা। সারা বিল যেন পদ্ম ফুলে ভরে গেছে, আর তার মধ্যে খেলা করছে মেয়েটি। সিনে ডাকাত আরো সজাগ হয়ে ওঠেন। মেয়েটি সাঁতরে আসছে তারই দিকে, পদ্মবনে যেন পদ্ম সুন্দরী। ধীরে ধীরে সে উঠে আসে জল থেকে। তারপর বলে, তুমি কোন গায়ের লোক? এই বর্ষার রাতে বিল পার হবে? সিনে ডাকাত কোনো উত্তর দেয় না। তুমি কি বোবা নাকি গো? কথা বলতে শরম যে বড়। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু সিনে ডাকাত কোথায়? মেয়েটি দেখল এখানে কেউ নেই। হকচকিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে সে। অবশেষে দেখতে পায়
বিলের পাশেই অনেক দূরে ঘাসের ওপর সিনে ডাকাত বসে আছেন। আকাশের চাঁদ ঢাকা পড়েছে কালো মেঘে। মেয়েটি জঙ্গলের দিকে ছুটে চলে যায়। ভাবতে পারেনি তাকে কেউ টক্কর দিতে পারবে, তাই হয়তো ঘাবড়ে গেছে। কিছুক্ষণ তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ঝমঝমিয়ে শুরু হয় বৃষ্টি। সিনে ডাকাত বুঝলেন বিলের পাশে আর থাকা যাবে না এখন। তাকালেন এদিক ওদিক। পাশেই একটা বড় গাছ, তার নিচে গিয়ে তিনি দাঁড়ান। অমনি সেই গাছের ডাল থেকে মাথা নিচের দিক করে দোল খেতে থাকে এক বিকট দর্শনা মহিলা। তার সারা গা ক্ষত বিক্ষত, মুখে রক্ত মাখা, বড় বড় ছুঁচলো দাঁত, চোখ দুটো যেন জ্বলছে। সিনে ডাকাতের মুখের সামনে দাঁত খিঁচিয়ে সে বলে ওঠে, আমাকে পছন্দ হলো না তোর? আমার যৌবনকে তুই অসম্মান করলি, আজ তোকে ছাড়বো না, কোথায় পালাবি? সিনে ডাকাত দেখলেন, শুনলেন, কিছুই বললেন না। তিনি ভয় পাননি সেটাও প্রকাশ করলেন না, হাসলেনও না। চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, যেন কিছুই হয়নি। হঠাৎ পেতনির গলা বড় হতে থাকে সাপের মতো, পেঁচিয়ে ধরে তাকে চারদিক থেকে, কিন্তু তাকে স্পর্শ করে না, যেন তার ভেতরে তাকে বন্দি করতে চায়। আচমকাই গাছের মগডাল থেকে পুরুষ কণ্ঠে অট্টহাসির আওয়াজ শোনা যায়। বিল পেতনি ওপরে তাকিয়ে দেখে সেখানে বসে আছেন সিনে ডাকাত, বৃষ্টিতে ভিজছেন। পেতনি আবার নিচের দিকে তাকায়, দেখে তার গলার প্যাঁচের ভেতরে রয়েছে সিনে ডাকাত। ওই একই সময়ে বাইরের বৃষ্টি থেকে গাছের তলায় এসে দাঁড়ান আরও এক সিনে ডাকাত, যেন অনেকক্ষণ ভিজে পরিশ্রান্ত হয়ে গেছেন। গাছের শিকড় ধরে বসে পড়েছেন। তিনজন সিনে ডাকাতকে বারবার দেখতে থাকে বিল পেতনি, হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। তিনজনের মুখভঙ্গি তিন রকম। একজন দাঁড়িয়ে আছেন শান্ত, একজন গাছের তলায় বিরক্ত মুখে বসে, একজন গাছের ওপরে বসে মজায় হেসে যাচ্ছে। একটু পরে দেখা যায় তিনজনে আর নেই, না আছে বিল পেতনি, না আছে সিনে ডাকাত। বিলের ধারের জঙ্গলে মানুষ এবং ভূত দুই পক্ষই অদৃশ্য, কেবল বৃষ্টি আর বৃষ্টি। অনেকক্ষণ পর বৃষ্টি থামল। তখন মাঝরাত। আশেপাশের গ্রামগুলো একেবারে নিঝুম, আগুন জ্বলার চিহ্ন নেই কোথাও। এমনিতেও সূর্য ডুবে গেলে এই চত্বরে কেউ আসে না। মেঘে ঢাকা আকাশ, তাই ঘুটঘুটে অন্ধকার। বিলের ঘাটে আবার দেখা যায় সিনে ডাকাত বসে রয়েছেন। বিল পেতনি ঘাপটি মেরে নিশ্চয়ই অপেক্ষা করছে, তবে সামনে আসছে না। কিছুটা সময় আগেই কত পদ্মফুল ভাসছিল ওই বিলের জলে, এখন সব বেপাত্তা, কেবল নিকষ কালো টলটলে জল। বিলের মাঝখানে সাদা মতো কি একটা ভেসে উঠছে, কাপড় নয়, মানুষও নয়, কেমন যেন ধোঁয়া ধোঁয়া আর বুদবুদে উঠছে, যেন একটা অবয়ব নেবার চেষ্টা করছে, পুরো অবয়বটা নিতে পারছে না। অদ্ভুত জিনিসটা এগিয়ে আসে ক্রমশ ঘাটের দিকে, কিন্তু ঘাট স্পর্শ করছে না, কাছেই ঘুরপাক খাচ্ছে। সিনে ডাকাতের গায়ে অনেকটা করে জল এসে পড়ছে বারবার। হঠাৎ লাফিয়ে ওঠা জলের সঙ্গেই এক বিকট নারী মূর্তি এসে ঝাঁপিয়ে পড়ল সিনে ডাকাতের উপর। কিন্তু আর তো ওখানে সিনে ডাকাত নেই, একটা কালো পাথরের মূর্তি রয়েছে। প্রবল আক্রোশে বিল পেতনি ওই পাথরের গায়ে দমাদম মারতে থাকে। পাথরের মূর্তি তখন বালি হয়ে ঝরে ঝরে পড়ে কাদার উপর। বিল পেতনির খেয়াল নেই, কাদার মধ্যেই সে হাত চালিয়ে যাচ্ছে। তার বিভৎস শরীরে বালি কাদা লেগে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর লাগছে। কাদা আঁচড়াতে আঁচড়াতে এক সময় বিল পেতনির হুঁশ ফেরে, উঠে দাঁড়ায়, ব্যর্থতার ক্রোধে চিৎকার করে ওঠে। আগের মতো সুরেলা গলার স্বর আর নেই।
বিকট গর্জনে বিল এলাকা থরথর করে কাঁপতে থাকে। কয়েকবার গর্জনের পর বিল পেতনি বসে পড়ে কাদার উপর, কাঁদতে থাকে অঝরে। কান্নার শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। আশেপাশে পশু পাখিরাও ভয় পেয়ে গেছে বোধহয়। সিনে ডাকাত এসে বিল পেতনির সামনে দাঁড়ান। বিল পেতনি দেখে, কিছু বলে না, কাঁদতেই থাকে। এই জায়গা ছেড়ে চলে যাও, শান্তিতে থাকতে দাও মানুষকে। শান্তিতে থাকতে দেব না। চিৎকার করে ওঠে পেতনি। আমাকে শান্তি পেতে দেয়নি, সবাই শয়তান, সবাই শয়তান। তোমাকে যেতেই হবে এখান থেকে। যদি না যাই তাহলে এই বিলটাই আর তোমার থাকবে না। বিলের দিকে তাকিয়ে দেখে কোথাও একটু জল, কোনো ঘাস গাছপালা কিচ্ছু নেই। শুকনো মাটি খটখট করছে। আকাশের দিকে তাকায় সেই নারী। এখনো কালো মেঘ, চারিদিকে সব কিছু ভেজা, জল আর কাদায় থকথক করছে। শুধু এখানে জলের চিহ্ন মাত্র নেই। শুয়ে পড়ে বিল পেতনি আঁকড়ে ধরতে চায় ওই জায়গা। ছুটে এসে সিনে ডাকাতের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়তে চায় বিল পেতনি, আবার গিয়ে পড়ে কাদার ওপর। সিনে ডাকাতের শরীর ভেদ করে সে বেরিয়ে যাচ্ছে বারবার। তার যেন কোনো কঠিন দেহই নেই, কেবল একটা অভিপেক্ষ। সেই অভিপেক্ষ বলে ওঠে, তাহলে কি যাবে এখান থেকে? চলে যাব এই দেধার বিল ছেড়ে, এই জঙ্গল ছেড়ে চিরদিনের মতন চলে যাব। মানুষ কিভাবে বুঝবে যে তুমি চলে যাচ্ছ? তুই বল, আমাকে কি প্রমাণ দিতে হবে? যাওয়ার সময় তুমি হুতমখালি গ্রামের ওপর দিয়ে চিৎকার করতে করতে চলে যাবে, আর কখনো এমুখো হবে না। আবার যদি কেউ তোমাকে এই বিলের ধারে কাছে দেখেছে, আমিও তাহলে আবার আসবো। আমি চলে যাচ্ছি এক্ষুনি। তার আগে বিলের জলে হাত বুলাতে চাই শেষবার। দে ফিরিয়ে দে, আমার বিল আগের অবস্থায় ফিরিয়ে দে, ফিরিয়ে দে। জল আগের মতোই আছে, তাকিয়ে দেখো। বিল পেতনি দেখে আগের মতোই কালো জল, কি সুন্দর নড়ে উঠছে। ঘাট দিয়ে নেমে জলে পা ডোবায় সে। হাতে জল নিয়ে ছেটাতে লাগলো এদিক ওদিক। তখনই আকাশ জুড়ে শোনা যায় নারী কণ্ঠের ভয়ঙ্কর আর্তনাদ। চারপাশের সব গ্রামে লোকজনের ঘুম ভেঙে যায় সেই শব্দে। গ্রামবাসীরা ভয় পেয়ে দেবদেবের নাম বিড়বিড় করতে লাগে। হুতুমখালির ওপর দিয়ে চিৎকারের আওয়াজ মিলিয়ে যায় অনেক দূরে। সিনে ডাকাত নিশ্চিন্ত মনে গিয়ে বিলের ধারে বসেন। মেঘ সরে যাচ্ছে চাঁদের নিচ থেকে, জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে সর্বত্র। মনের সুখে এবার প্রকৃতির লীলা দেখবেন তিনি। ভোর হয়, আলো ফোটে পূব দিকে। গোবিন্দ ঘোষ অনেক লোকজন নিয়ে আসে বিলের ঘাটে, সঙ্গে রয়েছে শিবুও। সবাই দেখেন সিনে ডাকাত বসে আছেন বিলের ধারে। লোকজনকে দেখে তিনি বললেন, বিলে পেতনি চলে গেছে বিল ছেড়ে। 3 গ্রামের লোকেরা আজ মনের সুখে আনন্দ করুন। সবাই হই হুল্লোড় করতে থাকে। সিনে ডাকাত তাদের সঙ্গে গ্রামে চলে যান। সেই রাতটা গ্রামে থেকে পরের দিন ফিরে যাবেন তিনি বজ্রবনে।